যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বহু প্রতীক্ষিত 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হলো। ঝাঁসির রানী ব্রিগেড, ইন্দিরা জয়সিং, বৃন্দা গোরোভার, করুণা নন্দী, অন্যদিকে কপিল সিব্বাল, আস্থা শর্মা এবং কপিল সিব্বাল এবং সরকারের 21 জন আইনজীবী। সওয়াল জবাব। সিবিআই আগের শুনানির দিন যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তদন্তের অগ্রগতির ব্যাপারে, সেই স্ট্যাটাস রিপোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আমরা অত্যন্ত বিচলিত। উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আপনারা যা ভাবছেন তার থেকেও অনেক খারাপ জিনিসের উল্লেখ আছে এই স্ট্যাটাস রিপোর্টে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আস্ফালন করছেন, ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিষয়টা উঠেছে। সুপ্রিম কোর্টের অবস্থানের পর, পর্যবেক্ষণ বা নির্দেশের পর জুনিয়র ডাক্তাররা স্থির করবেন তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হবে। তারা কি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ফিরে যাবেন, নাকি তারা যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন সেই অবস্থানটাই বজায় থাকবে। কবে নাগাদ পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার হবে? কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত? হত্যাকাণ্ডের কারণ কি? কোথায় হয়েছে এই অপরাধ সংগঠিত? সেমিনার রুমই কি ঘটনাস্থল, নাকি অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে মৃতদেহকে সেমিনার হলে রাখা হয়েছিল? সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসির ভূমিকাটি কি এই হত্যাকাণ্ডের পিছনে, সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারব। নির্যাতিতা কি হুইসেল ব্লোয়ার হয়েছিল? সে কি অনেক কিছু জেনে ফেলেছিল? সেই জন্যই অকালে তিলোত্তমাকে চলে যেতে হলো এই পৃথিবী থেকে, এবং মাত্র 31 বছর বয়সে আমার আপনার ঘরের মেয়ে তার জীবন দিয়ে আমাদের এক নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল। প্রতিবাদ সচেতনতার ভাষা। শারদোৎসবের আবহেও প্রতিবাদ কিন্তু কমছে না। সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে এমনকি বিশ্বেও বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। সুপ্রিম কোর্টের সওয়াল জবাব নিয়ে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুব্রত দা, সুপ্রিম কোর্ট আজকে বলল সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে যে নিহত তিলোত্তমার চোখে চশমা ছিল কিভাবে, অর্থাৎ একটা যে বৃহৎ পরিকল্পনার অংশ এই হত্যাকাণ্ড, এবং সেটা কিন্তু পরতে পরতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে উঠে এসছে, এবং সেই প্রেক্ষিতেই বোধহয় সুপ্রিম কোর্ট এই মন্তব্যটা করলো যে নিহত মেয়েটির চোখে চশমা কেন। কি বলবেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন। আমি তো এটাই জিজ্ঞেস করলাম আপনাকে। সেটা দেখুন, সেটা তো বলতে পারবো না। এটা হচ্ছে তিলোত্তমা যে পরিকল্পিত হত্যা, ধর্ষণ, তাতে শুধুমাত্র সন্দীপকে গ্রেফতার করলে হবে না। ওরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। ওদের মাথায় যারা আছে তাদেরকে এই মধ্যে নেওয়া উচিত। আজকে এত জিনিস ঘটনা ঘটলো, স্বাস্থ্য দপ্তর জানতো না, স্বাস্থ্যমন্ত্রী জানতো না, তারার অফিসার এত বড় সাহস যে থানায় বসে এভিডেন্স নষ্ট করার পরিকল্পনা করে, তার দায় কার? তার দায় কি কোনো বিরোধী দলের? তার দায় কি অন্য কোনো সংগঠনের? না তার দায় পুলিশ মন্ত্রী, তার দায় স্বাস্থ্যমন্ত্রী? এটা মাথায় রাখতে হবে।
আজকে কার্যত ঝাঁসির ব্রিগেড সওয়াল করলো সুপ্রিম কোর্টে, বৃন্দা গ্রোভার, করুণানন্দী, ইন্দিরা জয়সিং। আমি দেখলাম তো কপিল সিব্বল একটু নিষ্প্রভই আছেন এবং বারবার করে করুণানন্দী, ইন্দিরা জয়সিং বললেন যে ক্রাইম সিনে ছিল এমন তারা এখনো পদে আছে, তাদের নামটা তিনি সিলড এনভেলপে দেবেন, তাদেরকে হয় সাসপেন্ড করা হোক, সাসপেন্ড যদি না করা হয় তাহলে তাদের অন্তত ছুটিতে যেতে বলা হোক। না, আমি ছুটিতে যাওয়ার বিপক্ষে। তাদের শুধু সাসপেন্ড নয়, তাদের কড়া থেকে কড়া হাতে তাদের দমন করা উচিত, তাদের কাস্টডিতে নেওয়া উচিত। আপনার বলেছিলাম যে প্রথা বহির্ভূত ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাতে যদি আমার আদালত অবমাননা হয় হবে। পরিষ্কার কথা বলছি, এত বড় হত্যাকাণ্ড সংঘটিত করে তারা পার পেয়ে যাবে এবং তারাই আবার জাস্টিসের জন্য মিছিল করবে, এ কি ধরনের কথা? যে বিড়াল সে মাছ খাচ্ছে, সে বলছে সেফ ফিশ, সেফ ফিশ, এরকম একটা ব্যাপার হয়ে গেল না? প্রথা বহির্ভূত ভাবে বলতে আপনি কি বলতে চাইছেন? যেটা আপনারা ভালো করেই বোঝেন, প্রথা বহির্ভূত ভাবে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করলে হবে না। কেন? এরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, বর্ন লায়ার এরা। তারা একদিন ধরে যে অত্যাচারে মাত্রা তারা দিন দিন বাড়িয়েছে, শুধু হত্যা বা শুধুমাত্র ধর্ষণ নয়, এই থ্রেড কালচার আগে কথাটা চালু হয়ে গেছে সমস্ত দুর্নীতি থেকে আরম্ভ করে। কারণ এই দুর্নীতি জন্ম দিয়েছে এই হত্যা, এই দুর্নীতি জন্ম দিয়েছে এই হত্যা এবং ধর্ষণের। আরজি করের যে তিলোত্তমা, তাকে, তার বিরুদ্ধে যারা পরিকল্পনা করেছে, যাদের প্রশ্রয় দিয়েছে, তাদেরও ফাঁসি হওয়া উচিত। 2003 সালে চন্দন সেন বলে একজন খুন হয়েছিলেন, একজন আইনজীবী বললেন ওষুধ চক্রের বিষয়টাকে বোধহয় তিনি এক্সপোজ করতে চেয়েছিলেন। এখানেও এই ধরনের কোনো বড় চক্রের সন্ধান পেয়েছিলেন তিলোত্তমা, সেই জন্যই বোধহয় তাকে অকালে চলে যেতে হলো, মানে তাকে সরিয়ে দেওয়া, মানে গভীরে প্রকৃত ওই দুর্নীতির চক্র এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল সুপ্রিম কোর্টের সওয়াল হবে। কি বলবেন? আমি আবার বললাম যে এটা জামানা বলে নয়, লাল রং, সবুজ রং, গেরুয়া রং বলে নয়, এই দুর্নীতির চক্র ম্যারাথন ভাবে চলছে। শুধুমাত্র আরজি কর না, মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, সব হসপিটাল। আজকে সাগর দত্তের ক্ষেত্রে আপনারা দেখলেন কি কাণ্ড ঘটলো গতকাল। এত ঘটনা ঘটলো, তারপরেও তারা অত্যাচার করছে। সাহস পায় কোথা থেকে? পুলিশ মন্ত্রী কি বলছেন, পুলিশ কমিশনার কি বলছেন? আজকে তারা দমন নীতি চালু করার জন্য নজিরবিহীন ভাবে 144 ধারা জারি করছেন 1 মাস ধরে। লজ্জা করে না এটা? কোন আইনে? প্রসঙ্গত সিঙ্গুরের ক্ষেত্রে যখন বারবার 144 ধারা, তখন প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মনে আছে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি খারিজ করে দিয়েছিলেন। সেই রায় জানা সত্ত্বেও একজন আইপিএস অফিসার, তিনি আইন জানেন না তা নয়, সবটা জানেন, কিন্তু কোর্ট কি দিচ্ছে কর্ম। আজকে ওই আইন কি করে তারা অমান্য করে 1 মাস ধরে টোটাল ধর্মতলা চত্বরে তারা বেআইনি ঘোষণা করলেন। আর যেদিন আরজি করে ভাঙচুর করা হয়েছিল, পুলিশ নীরব দর্শক হয়েছিল। তার তো কোনো বিচার হলো না। সেটাও সিবিআই তদন্ত করুক, কারা কারা ছিল এভিডেন্স ট্যাম্পারের মূলে এবং সমস্ত জিনিস, সাক্ষী, সবকিছু স্ট্যাটাস রিপোর্ট এবং আইনজীবীদের সওয়াল জবাব শুনে একটা জিনিস মনে হচ্ছে যে এই খুন একজন সম্ভবত করেনি, তিলোত্তমার হত্যাকাণ্ডের পিছনে। না, অনেকে আছে, অনেকে আছে। ফিমার বোন ভাঙলো কি করে? কেন তড়িঘড়ি করে সন্ধ্যার পর আপনার ময়নাতদন্ত হলো নজিরবিহীন ভাবে? এটা মুখ্যমন্ত্রী জানতেন না? উনি তো একটাও প্রশ্ন করেননি। উনি বলেছেন আমি তোমাদের দিদি হয়ে এসেছি। আপনি সত্যি দিদি, তাহলে এই প্রশ্নগুলো আপনি করবেন না? কেন এত গড়িমসি করলেন? একদিন ধরে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছিল, কেন কেন লাইভ স্ট্রিমিং এ ভয়? এখন তার বলতে পারছেন না যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে?
এবং আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রথমে তো 2টোর সময় শুনানি স্থির ছিল, তারপরে উনি 5 সদস্যের একটা বোধহয় বেঞ্চে কোনো মামলা শুনছিলেন, তারপরে 4:20 নাগাদ শুরু হয়। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে প্রয়োজনে ওটা 1 অক্টোবর নইলে 3 অক্টোবর করতে পারেন। তখন প্রধান বিচারপতি বলেন না না, বহু মানুষ অনলাইনে আছেন, সারা দেশের নজর আছে এই মামলার শুনানির দিকে, আমি আজকেই শুনানিটা করব। প্রধান বিচারপতির এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন আইনজীবী হিসাবে? কারণ কগনিজেন্স নিয়েছে আরজিকর ব্যাপার সুপ্রিম কোর্ট। নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। উনি তো পারতেন, আবার উনি মানবিকও। রাজ্য সরকারের আইনজীবী তার বললেন মার অপারেশন হবে, শুনানি সঙ্গত কারণে উনি পেছিয়ে দিয়েছেন, অনেকেই বক্রোক্তি করতে পারেন, সঠিক করেছে। আজকেও যে সিদ্ধান্ত হয়েছে যে তুষার মেহতার পরিপ্রেক্ষিতে উনি বললেন আমি আজকেই শুনি, যথেষ্ট বলিষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, অভিনন্দনযোগ্য। আর আমার খালি একটা বিষয় হচ্ছে এই মামলার দ্রুত শুনানি শেষ হোক, পুলিশের ভূমিকা কি ছিল সেটা উন্মোচিত করা হোক, প্রশাসকদের ভূমিকা কি ছিল উন্মোচিত করা হোক, মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল উন্মোচিত করা হোক। আজকে সওয়ালের সময় একজন আইনজীবী বললেন, সম্ভবত তার নামটা আমি মনে করতে পারছি না, উত্তরবঙ্গ লবির কথা। মানে উত্তরবঙ্গ লবি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেখানে প্রভাবশালীদের দাপাদাপি, 7 জনকে আইডেন্টিফাই করেছে সিবিআই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কি করে এখনো কর্মস্থলে আসেন, চাকরি করেন, এই প্রশ্নটা বারবার তুলছিলেন। সন্দীপ ঘোষকে যদি প্রথমেই অ্যারেস্ট করা হতো, 4 দিন সময় কম না, সন্দীপ ঘোষকে কি করলো, পদোন্নতি ঘটানো হলো, পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়ে পদোন্নতি করা হলো। তাহলে কি আমি চাই বলবো যে এই রাজ্য সরকার সদিচ্ছা আছে? নিঃসন্দেহে নয়। প্রেশারটা দিচ্ছে সিবিআই এর উপরে, সিবিআই কেন সময় লাগবে? তোমরা 4 দিন ধরে কি করেছিলে? এই 4 দিনে তোমরা সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারতে। এই 4 দিনের মধ্যে তোমরা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে পারতে। কিচ্ছু করা হয়নি। সবাই সব কিছু জানতেন, কিন্তু নীরব দর্শক হয়ে আছে। আজকে প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতিবাদের ঝড় উঠছে, তাকে বন্ধ করো, তার বিরুদ্ধে হামলা করো। ওই কি একটা নাম হুমায়ুন কবির, এতদূর সাহস পায় কি করে? যে কথাগুলো উনি বলেছেন, ভাবতে পারেন ওই প্রতিবাদ আছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমি জানি না মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে না কেউ কোনো মন্তব্য করবেন না। আপনি করিয়ে দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আর এদিকে বলবেন উই ওয়ান্ট জাস্টিস। লজ্জা করা উচিত। এবং অনেকে বলছেন ডাক্তারদের কার্যত গণশত্রুতে রূপান্তরিত করার চেষ্টা করছে। একটা একদম পরিকল্পিতভাবে করছে এটা, একদম। আর একটা খুব উদ্বেগজনক বিষয় আজকে সওয়াল জবাবের একদম প্রথমেই উঠে আসলো, তিলোত্তমার নাম দিয়ে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। একটা ইউটিউব ফিল্ম নাকি 1 অক্টোবর লঞ্চ করার কথা ছিল। বৃন্দা গ্রোভার, যিনি তিলোত্তমার পরিবারের হয়ে দাঁড়িয়েছেন, তিনি বলছেন ব্যবস্থা নিতে হবে, কারণ এগুলো তো করা যায় না, নাম ছবি প্রকাশ হয়ে যাচ্ছে। একদমই না। সুপ্রিম কোর্ট আগে বলা সত্ত্বেও কিন্তু কিছু লোক এখনো এই কাজটা চালিয়ে যাচ্ছেন। তাদের পেছনে নিশ্চয়ই রাজ্য সরকারের মদত আছে। আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন একজন ভদ্রমহিলা, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না। সবটাই মনিটর করা হচ্ছে। তারা যারা নাম দিয়ে ছবি দিয়ে এই কাজ করছে, কলকাতা পুলিশ কি ঘুমিয়ে আছে? এবং একজন আইনজীবী বললেন যে ইনফরমেশন ব্রডকাস্টিং বা ইলেকট্রনিক্স মিনিস্ট্রিকে মধ্যে বলা হোক, কোনো ডাইরেক্টিভ হোক, একটা মেল আইডি দিয়ে কমপ্লেন করার ব্যাপার হোক, অর্থাৎ খুব খুব কি বলবো আর কি, এটা আমাদের সবারই, আপনারও আমারও অত্যন্ত উদ্বেগজনক। তিলোত্তমার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে সমাজ মাধ্যমে, তাকে নিয়ে এটাকে নিয়ে ছবি বানানোর চেষ্টা হচ্ছে। তাদের বুক করা উচিত, অ্যারেস্ট করা উচিত, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একদম তাই।
এবং আমার যেটা মনে হলো সুব্রত দা, সিবিআই ঠিকভাবেই তদন্ত করছে এবং প্রধানমন্ত্রীকে এই প্রধান বিচারপতি কিন্তু সিবিআই কে কোনো ডাইরেক্টিভস দেননি এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে কিন্তু কোনো অসন্তোষও প্রকাশ করেনি। না, কিন্তু আবার একটা আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু আরো দ্রুত শুনানি সম্পূর্ণ হওয়া উচিত। তারপরে চার্জশিট, তারপরে চার্জ ফ্রেম, তারপরে হচ্ছে সংশ্লিষ্ট আদালত, সেইখানে সময় লাগবে। অতএব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটা নিশ্চয়ই মাথায় আছে, তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন এই শুনানি দ্রুততার সঙ্গে শেষ করার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.